প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো হইনি, তারপরেও তোমাদের সঙ্গে আজকের ক্লাসে আবারও সংযুক্ত হয়েছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি রুবিয়া খাতুন, সিনিয়র শিক্ষক, আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর 10, ঢাকা 1216। আজকে তোমাদের সঙ্গে নতুন একটা বিষয়ে সংযুক্ত হয়েছি। আচ্ছা বলো তো, আমরা যে ভাত খাচ্ছি, ডাল, চাল, গম, আটা এবং বিভিন্ন শাকসবজি কারা উৎপাদন করে বলতে পারো? নিশ্চয়ই হ্যাঁ, কৃষকরা উৎপাদন করে। এই কৃষকের জীবন কাহিনী, চিরাচরিত নিয়ম, তার সৌন্দর্য নিয়ে আজকে এমন একটি কবিতা পাঠ করব যার নাম রূপাই। লিখেছেন কবি জসিমউদ্দিন। শিখন ফল। এই কবিতাটা পাঠ করে আমরা কি শিখতে পারব? প্রথমত, গ্রাম বাংলার প্রকৃতির সম্পর্কে জানতে পারবে ও ভালোবাসতে পারবে। যেহেতু কবিতাটা কৃষকের চরিত্র নিয়ে লেখা, এই গ্রাম বাংলার প্রকৃতি সম্পর্কে জানতে পারবে ও গ্রামকে ভালোবাসতে পারবে, গ্রামের কৃষককেও ভালোবাসতে পারবে। সভ্যতার ইতিহাস সৃষ্টিতে কৃষকের অবদান ব্যাখ্যা করতে পারবে। মানব সভ্যতার ইতিহাসে কৃষকের যে বড় একটা অবদান, কৃষক যে আমাদের প্রতীক, সেই সম্পর্কে সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে। 3, কালো কৃষকের পৃথিবী জয়ের কথা জানতে পারবে। তোমাদের একটু বলে দিই, কবি জসিমউদ্দিন এখানে রূপাই যে কেন্দ্রীয় চরিত্র, তাকে কালো হিসেবে এখানে উপস্থাপন করেছেন এই কবিতার মধ্যে। তো এই কালো কৃষকের পৃথিবী যে জয় করেছে, কৃষকরা যে আমাদেরকে বিভিন্ন ফসল উৎপাদন করে আমাদের জীবন ধারণ করার জন্য যে সহযোগিতা করছেন, তার যে জীবন জয়ের কাহিনী তা জানতে পারবে। 4, প্রকৃতির সাথে রূপাইয়ের রূপের তুলনা করতে পারবে। প্রকৃতির যে সৌন্দর্য এবং রূপাই কালো হলেও তার যে সৌন্দর্য, তার তুলনা করতে পারবে, তুলনামূলক বর্ণনা করতে পারবে। 5, গ্রাম বাংলার প্রকৃতির চিরায়ত রূপের প্রতি অনুরাগ সৃষ্টি হবে। আর এই কবিতাটা পাঠ করার পরে তোমাদের গ্রাম বাংলার প্রকৃতির যে শাশ্বত চিরায়ত রূপ, সেই রূপের প্রতি তোমাদের একটা ভালোবাসা, অনুরাগ সৃষ্টি হবে। সবশেষে সর্বোপরি প্রকৃতির পটভূমিতে গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ অনুধাবন করতে পারবে। কবিতাটা পাঠ করার পরে তুমি যখন বুঝবে, তখন তার যে শৈল্পিক রূপ, সেটা তোমরা অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। তাহলে আজকের পাঠ হলো রূপাই, কবি জসিমউদ্দিন। দেখো রূপাইয়ের এখানে বর্ণনা, তার চেহারা দেয়া আছে। তার চেহারাটা কিরকম, সে যে কৃষক, হাতে একটা কাস্তে, তার যে লুঙ্গি পরা, তার যে দেহটা, তার যে বর্ণনা, লম্বা চুল, কি সুন্দর করে এখানে দেয়া আছে। তাহলে এখন কবি জসিমউদ্দিন কবি পরিচিতিতে আমরা চলে যাই, দেখি কবির যে খ্যাতি এবং তার জন্ম, মৃত্যু, এগুলো আমরা দেখব। তার প্রকৃত নাম মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। এখানে কবি জসিমউদ্দিনের ছবি দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। কবি জসিমউদ্দিন তিনি জন্মগ্রহণ করেছেন 1 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দ। কোথায়? ফরিদপুর জেলার তাম্বুল থানা গ্রামে, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমান বাংলাদেশ। আগে তার নাম ছিল বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমান বাংলাদেশ। পল্লী কবি তিনি উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি জসিমউদ্দিন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। তিনি আবহমান বাংলার সাংস্কৃতিক যে ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ একজন আধুনিক কবি। এখানে আমি পল্লী কবি যে উপাধিতে ভূষিত হয়েছেন, এই সম্পর্কে আমি তোমাদের একটু বলি। কবি জসিমউদ্দিন তার কবিতা, তার উপন্যাস, তার নাটকে
বিভিন্ন লেখনীতে পল্লীর মানুষের জীবন কাহিনী, জীবন গাথা এত সুন্দর করে উপস্থাপন করেছেন, সেই জন্য সেই দৃষ্টিতে তাকে পল্লী কবি, পল্লীর গান, বিভিন্ন গান নিয়ে যে এত সুন্দর করে আলোচনা করেছেন, অর্থাৎ পল্লীটাই সামগ্রিকভাবে তার লেখনীতে এত সুন্দর করে তুলে আনা হয়েছে, যার জন্য তিনি পল্লী কবিতে ভূষিত হয়েছেন। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসীমউদ্দিনের। এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার প্রকৃতির রূপ কবিতার মূল ধারাটাকে তিনি নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব একমাত্র কবি জসীমউদ্দিনের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবির দিকে তাকালে দেখতে পারবে আমাদের প্রিয় কবি জসীমউদ্দিনের বাড়ি। দেখো কত সুন্দর একটা ঘর, পিছনে গাছ, তার প্রকৃতির সাজানো লালিত, এখানে মাটির ফুলদানি দিয়ে সুন্দর করে সাজানো প্রকৃতিটাকে তিনি নিজের মতো করে আবার তার বাড়ির সামনে তৈরি করেছেন। সুন্দর একটা গৃহ আমরা দেখতে পাচ্ছি, এখানে তিনি অবস্থান করতেন, থাকতেন। তারপরে যাব আমরা তার কাব্যগ্রন্থ, তার লেখনীতে আমরা দেখব তিনি যে কাব্যগ্রন্থগুলো রচনা করেছেন। এখানে চেয়ারে উপবিষ্ট আমাদের পল্লী কবি কে দেখতে পাচ্ছি। তিনি রাখালি কবি কাব্যগ্রন্থ লিখেছেন 1927 সালে, নকশিকান্থার মাঠ লিখেছেন 1929 সালে, তারপর বালুচর 1930 সালে, ধানক্ষেত 1933 সালে লিখেছেন, সুজন বাদিয়ার ঘাট 1934 সালে লিখেছেন, এরপর হাসু, রূপবতী, মাটির কান্না, এক পয়সার বাঁশি, সকিনা, সুচয়নী এগুলো লিখেছেন। ভয়াবহ সেই দিনগুলিতে যে মা যে জননী কান্দে, হলুদ বরণী, জলে লেখন, পদ্মা নদীর দেশে, কাফনের মিছিল, মহরম, দুমুকু চাঁদ পাহাড়ি, এগুলো সন্দেহ আছে, তোমরা পড়ে নিবে। তোমরা নিশ্চয়ই বই নিয়ে বসেছ, তোমরা বই নিয়ে খাতা কলম নিয়ে ডিভাইসের সামনে বসো। যেগুলা তোমাদের বইয়ের মধ্যে না আমি বাইরে থেকেও সংযোজন করেছি, যার জন্য তোমরা লিখতে একটু সহযোগিতা হয়। তোমরা ডিভাইসের সামনে বই খুলে খাতা নিয়ে কলম নিয়ে বসো, যেগুলো তোমাদের এই বইয়ে নেই সেগুলো লিখে ফেলবে চট করে। তারপরে তিনি নাটকেও পদচারণা করেছেন, যেমন পদ্মা পাঠ লিখেছেন 1950 সাল, বেদের, অর্থাৎ তিনি সাহিত্যের সব শাখায় পদচারণা করেছেন। দেখো কত সুন্দর নাম করা কতগুলো নাটক তিনি। বোবা কাহিনী 1964 খ্রিস্টাব্দে বোবা কাহিনী লিখেছেন। আর ভ্রমণ কাহিনী লিখেছেন চলে মুসাফির 1952 খ্রিস্টাব্দে, হলদেপরির দেশে 1966 খ্রিস্টাব্দে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আগেই বলেছি খাতা কলম নিয়ে বসো, যে লেখনী গুলো তার তোমাদের এই মূল বইয়ে পাবেন, আমি বাইরে থেকে উদ্ধার করেছি, অনুগ্রহপূর্বক এগুলো তোমরা লিখে রাখবে। যে দেশে মানুষ বড় লিখেছেন 1968 খ্রিস্টাব্দে। সনে তো এগুলো আসবে না, তারপরেও তোমরা একটু জানা রাখা ভালো, সেজন্য লিখে রাখবে। জার্মানির শহরে বন্দরে 1975 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন, জার্মানির শহরে বন্দরে। সঙ্গীত রঙ্গিলা নায়ের মাঝি 1935 খ্রিস্টাব্দে লিখেছেন, গানের পাঠ 1964 খ্রিস্টাব্দে লিখেছেন। জারি গান, সেই জারি গানেরটা আলোড়ন সৃষ্টিকারী, আগেকার সময়ে জারি গান হতো, সেই জারি গান যেমন মহরমের গানটাও জারি গানের পর্যায়ে পড়ে মহরমে 1968 খ্রিস্টাব্দে। তারপর মুর্শিদি গান লিখেছেন সঙ্গীত লিখেছেন 1977 খ্রিস্টাব্দে। এরপরে আরো কিছু উল্লেখযোগ্য গানের শিরোনাম তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব। দেখো এখানে আমার সোনার ময়নার পাখি, তারপর আমার গলার হার খুলে নে, এই গানগুলো তোমরা তো শহরে গানের প্রতি বেশি আসক্ত, তোমরা শুনবে, এগুলো ভালো লাগবে। আমার গলার হার খুলে নে, তারপরে আমার হার কালা করলাম রে, আমার ভাষাই রে, আমার এত রাতে কেন ডাকিলে, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, না শুনলে শুনবে, তোমরা ভালো লাগবে। যেহেতু কবিতাটা পড়ছো জসীমউদ্দিনকে নিয়ে, তার সম্বন্ধে তোমাদের আরো বেশি জানা উচিত। নদীর কুল নাই কিনার নাই, ও বন্ধু রঙিলা, রঙিলা নাইয়ের মাছি, এগুলো হলো তার উল্লেখযোগ্য কিছু গান। তো আসলে তিনি সাহিত্যের সব শাখায় পদচারণা করেছেন, কারণ সাহিত্যের
গান, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী বিভিন্ন ধরনের লেখনীতে তিনি তার প্রতিভা স্বাক্ষর রেখেছেন বলেই তিনি প্রত্যেকটা জায়গায় তিনি উল্লেখযোগ্য। পুরস্কার তিনি অনেক পুরস্কার পেয়েছেন। দেখো এই পুরস্কারগুলো একটু। প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরম্যান্স, পাকিস্তান। তখন তো বাংলাদেশ হয়নি, কারণ বাংলাদেশ হয়েছে 1971 সালে। তো 1958 খ্রিস্টাব্দে তার এই পুরস্কারটা পেয়েছেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ভারত সরকার দিয়েছিল 1969 সালে। 1974 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন। বাংলা একাডেমি কর্তৃক তাকে পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। তারপর পেয়েছেন 21 পদক বাংলাদেশ, এটা খ্রিস্টাব্দ 1976 খ্রিস্টাব্দে। স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছেন 1978 খ্রিস্টাব্দে মরণোত্তর। তোমরা জানো যে স্বাধীনতা পুরস্কার তিনি পেয়েছেন মরণোত্তর। মরণোত্তর মানে যে তার মৃত্যুর পরে তিনি এই পুরস্কারটা পেয়েছেন, যার জন্য এখানে 1978 সালে যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এই পুরস্কারটা ছিল মরণোত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো কবি জসিমউদ্দিন সম্পর্কে মোটামুটি তোমাদেরকে ধারণা দেয়া। তোমরা আশা করি এই পর্যন্ত কবি জসিমউদ্দিন সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো, বুঝতে পেরেছো। এইবার আমরা আলোচনা করব আমাদের রূপাই কবিতার যে মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র রূপাই, সেই রূপাই। এখন দেখো ছবিতে তোমরা একজন লোকের ছবি দেখতে পাচ্ছ, তিনি হলেন আমাদের রূপাই কবিতার রূপাই। তার চেহারা এই রূপাই। তার পুরো নাম হলো, অর্থাৎ পূর্ণ নাম হলো আহমদ আলী উর্ফে রূপা মিয়া। আহমদ আলী উর্ফে রূপা মিয়া। তাঁর জন্ম 1904 খ্রিস্টাব্দ, স্থান ময়মনসিংহের গফরগাঁও এর শিলাশী গ্রামে। সেই গফরগাঁও ময়মনসিংহের জেলার গফরগাঁও হলো একটা উপজেলা, তার পাশেই গ্রাম শিলাশী গ্রাম, সেখানে তার জন্ম। কবি রূপাইকে ভালোবেসে কখনো কালোমানিক, আবার কখনো বীর লাঠিয়াল বলে ডাকতেন। কবি জসিমউদ্দিন রূপাইকে ভালোবেসে কখনো কালোমানিক, আবার কখনো বীর লাঠিয়াল বলে ডাকতেন। যে গফরগাঁও যে স্টেশনটা, সেখানে ওই স্টেশনে কবি যখন তিনি ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে গিয়েছিলেন, তখন তার বন্ধুর বাড়িতে থেকে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতেন। তখন গফরগাঁও স্টেশনের পাশে একটা দোকানে বসে চা খাচ্ছিলেন। তো এর মধ্যেই রূপাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তো সেই রূপাইটাকেই তুলে ধরে তিনি, যেমন গ্রামে ময়মনসিংহ জেলার যে আঞ্চলিক কথা কাজিয়া, ঝগড়া বিবাদ হতো জমি জমা নিয়ে বিভিন্ন, সেই কাজিয়া বলা হতো, সেই কাজিয়াটাকেই এখানে তুলে ধরা হয়েছে। আর এই লাঠিয়াল বাহিনী, এখানেও তিনি নেতৃত্ব দিতেন, কিন্তু সেই তার নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে ঝগড়াঝাটি হতো, কাজিয়া হতো, এই কাজিয়ার নেতৃত্ব দিতেন। এই হলো এখানে এই লাঠিয়াল বাহিনী, এইখানেও তিনি এইভাবে কাজ করতেন, এই কাজিয়াটাকে উল্লেখ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের পর একবার বিপুল ভোটে সালতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর স্বাধীনতা সংগ্রামের পর একবার তিনি বিপুল ভোটে সালতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যু 2008 সালের 22 এপ্রিল। তার মৃত্যু হলো 2008 সালের 22 এপ্রিল। শিলাশী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি সেই 2008 সালে মৃত্যুবরণ করেছেন। তখন পেপার পত্রিকার খবরে তার খবরটা আসছিল, কারণ তিনি যে আমাদের একজন উল্লেখযোগ্য চরিত্র কবি জসিমউদ্দিন, তাকে উল্লেখযোগ্য চরিত্রে খ্যাতি দিয়েছেন রূপাই কবিতার, তার নাম অনুসারে এই কবিতাটা তিনি লিখেছিলেন। এই হলো রূপাই সম্পর্কে তোমাদের পরিচিতি। আশা করছি তোমরা আমাদের এই কবিতাটা যে রূপাই কেন হলো, সেই কবি জসিমউদ্দিন এই রূপাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পরে তিনি রূপাইকে নিয়ে একটা কবিতা লিখেছেন, আর তোমাদের 8ম শ্রেণীর এই বইয়েতে পাঠ্য করা হয়েছে রূপাই কবিতাটি। আশা করছি রূপাইয়ের চরিত্র এবং রূপাই সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পেরেছ। যদি কেউ বুঝতে কারো সমস্যা হয়, তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি ইনশাল্লাহ পরবর্তী তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কবিতাটা আলোচনা করব এবং তার আগে আমরা কিছু শব্দার্থ জেনে নেব। তাহলে কবিতাটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে, কারণ শব্দের অর্থ জানা থাকলে আমি কবিতাটা যখন বুঝাতে যাব তখন তোমরা শব্দের অর্থগুলি তোমাদের জানা থাকলে কবিতাগুলোর মিনিংটা এবং সুন্দর করে বুঝতে পারবে। আর সৃজনশীল পদ্ধতিতে তোমরা জানো যে কবিতা যদি ভালো করে বোঝা যায় তবেই তুমি সৃজনশীল পরীক্ষায় ভালো করে লিখতে পারবে।
পারবে এবং তোমার সুন্দর করে আয়ত্ত হবে। তাহলে চলো এবার কিছু শব্দার্থ আমরা জেনে নেই। যেমন ভ্রমর, ভ্রমরা, ভ্রমরা মৌমাছি বা মধুকর। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ভ্রমর ফুলের উপর বসেছে, কত সুন্দর একটা দৃশ্য। ভ্রমর তার অর্থ মৌমাছি, ভ্রমরা মধুকর, যে মধু আহরণ করে। তারপর দেখো নবীন তৃণ, তৃণ, নবীন তৃণ, নতুন ঘাস বা দুর্বা। এখানে কচি ঘাস অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ নবীন তৃণ, নতুন ঘাস বা দুর্বা। এখানে কচি ঘাস অর্থে ব্যবহৃত হয়েছে, নতুন গাছ। জালি, জালি কথার অর্থ কচি বা সদ্য অঙ্কুরিত। জালি কথার অর্থ আমরা জালি লাউয়ের ডগা কবিতায় পাবো। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান, তার দুইটা হাতকে তুলনা করা হয়েছে। এই যে জালি লাউ, সেই জালি লাউ, তার ডগা মানে আগাটা, সেই জালি লাউয়ের ডগা বা আগাটা সাথে তার দুইটা হাতের সাথে তুলনা করা হবে, তোমরা কবিতায় পাবে। তারপরে শাওন, শ্রাবণ। বঙ্গাব্দের চতুর্থ মাসের নাম হলো শাওন বা শ্রাবণ মাস। বঙ্গাব্দের চতুর্থ মাস, কততম মাস? চতুর্থ মাস। তারপর কালো দাগ, লেখার কালি, রাখার পাত্র বিশেষ, দোয়াত, কালো দোয়াত। তোমরা তো দেখনি, আমরা দেখেছি, আমরা এই সব কলম দিয়ে লিখেছি। এই দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এইটার থেকে কালি, এই দোয়াত থেকে কালি নিয়ে এই কলমের মধ্যে লাগিয়ে লেখা হতো, এটাই হলো কালি দোয়াত। তারপরে গর্ব, গর্ব বা অহংকার। এরপর রামধনুকের হার, অর্ধবৃত্তাকার রংধনুকে গলার হার হিসাবে কল্পনা করা হয়েছে। এই যে রামধনু, তোমরা বৃষ্টি পড়ার পরে রামধনু দেখে থাকবে আকাশে, সেই রামধনুকের হার মানে কল্পনার দৃষ্টিতে রামধনুকের হার তৈরি করার কথা বলা হয়েছে। তারপর পদরজ, পায়ের ধুলা, চরণ ধুলি। আমরা যখন কদম বুসি করি, দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এটাই বলা হয় পদরজ। বৃন্দাবন, মথুরার নিকটবর্তী হিন্দুদের তীর্থস্থান, রাধা কৃষ্ণের প্রেমের লীলা ক্ষেত্র। এখানে বৃন্দাবন ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবন, এটা হিন্দুদের তীর্থস্থান। সেই তীর্থস্থানের ছবিটা আসলে একটু স্পষ্ট, তো এইটাই হলো বৃন্দাবন। এরপরে স্নান মানে স্নান, গোসল, অবগাহন, স্নান করা, গোসল করা, যাতে তোমরা জানো পারবে। আর উজ্জ্বল, উজ্জ্বল, দীপ্তিমান। সাধারণত কবিতার ভাষার শব্দগুলো অনেক সময় মিলকরণের জন্য, ছন্দ, লয়, তালের মিলকরণের জন্য উজ্জ্বল লিখতে পারতেন কবি, কিন্তু উজ্জ্বল, কবিতার মিলের জন্য উজ্জ্বল দেওয়া হয়েছে। উজ্জ্বল কথার অর্থ উজ্জ্বল, দীপ্তিমান, আলোকিত। আখড়াতে নৃত্যগীত শিক্ষা ও মল্লবিদ্যা অভ্যাসের স্থান আড্ডা। সেই নৃত্যগীতি শিক্ষা এবং মল্লবিদ্যা যেখানে অভ্যাস করা হয়, সেই স্থানের নাম আখড়া। আর যেখানে এক কথায় ছোট অর্থ লিখতে পারো, জানতে পারো, আড্ডা। শাল, সন্ধি, ব্যাগ। শাল অর্থ শাল গাছ বা মূল্যবান কাঠ। এই যে দেখো শাল গাছের চিত্র, এটাকে বলা হয় শাল গাছ। শাল, সন্ধি, ব্যাগ। সন্ধি অর্থ হলো শ্বেত পদ্ম, সাদা ফুল অর্থাৎ শ্বেত পদ্ম, সাদা পদ্ম। এই যে দেখতে পাচ্ছ সাদা পদ্ম, এটাকে বলা হয় সন্ধি। অর্থাৎ এখানে সন্ধি অর্থ শ্বেতপত্র একত্রে বিবিধ কাজে প্রয়োজনীয় উপকরণ। কবিতায় রূপাইকে এমনই উপকারী হিসাবে দেখানো হয়েছে। কবি রূপাই কবিতায় এমন ভাবে উপকারী একজন মানুষ হিসাবে তুলে ধরা হয়েছে, তিনি সব কাজে পারদর্শী এবং মানুষের উপকারে তিনি সবসময় নিয়োজিত থাকেন। এই জন্য শাল সন্ধিটা শব্দভেদে এখানে, যেহেতু শাল গাছ মানুষের উপকারে লাগে, সন্ধি শ্বেতপদ্ম উপকারে, এই জন্য রূপাইকে এই শব্দের সাথে তুলনা করা হয়েছে, একাকার করা হয়েছে, যাতে রূপাইও মানুষের উপকার করে আর শাল গাছ দিয়ে শ্বেতপদ্ম দিয়ে মানুষের উপকার করা হয়, অর্থাৎ দুটো উপকার একসঙ্গে করা হয়েছে। জারি গান, শোকগীতি, মূলত কারবালার শোকাবহ ঘটনামূলক গাথা। এই জারি গানের উল্লেখ রয়েছে তার কবিতায়। পাগাল, ইস্পাত। পাগাল লোহা বলতে ইস্পাত যুক্ত বা ইস্পাতময় কঠিন লোহাকে বোঝানো হয়েছে। এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এগুলো হলো পাগাল, যার অপর নাম কি? ইস্পাত। তো
তোমরা মনে রাখবে, লিখবে। এগুলো কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নে থাকবে, মূল্যায়নে এটা হয়তো জিজ্ঞাসা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন তাহলে আমরা কবিতাটার বর্ণনায় চলে যাই। রূপাই, কবি জসীমউদ্দিন। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা দানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কি মাঠে দেশে নবীন তৃণের ছায়া, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গাখানি তার শাওন মাসে যেমন তমাল তরু, বাদল ধোয়া মেঘে কেগো মাখে দেশের তেল, বিজলি মেয়ে পিছলি পড়ে ছড়িয়ে আলো খেল। এই গায়ের এক চাষার ছেলে, তার মাথার চুল কিরকম? লম্বা, কালো মুখে কালো ভ্রমর, তার মুখটা কালো আর ভ্রমর যেরকম কালো সেরকম। কিসের রঙিন ফুল? সে কবি এখানে তার মুখটাকে, তার চেহারাকে কালো বলে উল্লেখ করেছেন। দেখো যে এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, তার চুলগুলি কিরকম? লম্বা। যদি পরীক্ষায় আসে তার এই গায়ের চাষার ছেলের চুলগুলি কিরকম? লম্বা, তখন তোমরা লিখতে পারবে, বলতে পারবে লম্বা মাথার চুল। কালো মুখে কালো ভ্রমর, তার মুখটাও কালো। কিরকম কালো? ভ্রমরের মতো কালো। কিসের রঙিন ফুল? তারপরেও তার রঙিন ফুলের চেয়েও তার মুখটা সুন্দর দেখাচ্ছে, কারণ এখানে কবি বলেছেন কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল? রঙিন ফুলকেও তার কালো মুখটা হার মানিয়েছে। কাঁচা দানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কি মাঠে বেছে নবীন তৃণের ছায়া। সে তার কাঁচা দানের পাতার মতো কচি মুখের মায়া, তার মায়ের কাঁচা দানের পাতা যেরকম নবীন থাকে, স্বচ্ছ থাকে, ঠিক তার মুখের মায়াটাও যেন তার কাঁচা ধানের পাতার মতো তার মুখের মায়া। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গাখানি তার শাওন মাসে যেমন তমাল তরু। তার জালি লাউয়ের ডগার মতো, তোমরা শব্দার্থে দেখেছো জালি লাউ, তার ডগা মানে আগা, সেই গাছের আগাটার মতো লটলেটা, তার দুইটা হাত যেন লম্বা, সেই ডগার মতো। জালি লাউয়ের ডগার মতো, এখানে তার দুইটা বাহু মানে হাতকে তার সাথে তুলনা করা হয়েছে, জালি লাউয়ের ডগার মতো তুলনা করা হয়েছে। যদি পরীক্ষায় আসে তার হাত দুটো, চাষার ছেলে রূপাইয়ের হাত দুটো কার সঙ্গে তুলনা করা হয়েছে? জালি লাউয়ের ডগার সঙ্গে তুলনা করা হয়েছে। গাখানি তার শাওন মাসে যেমন তমাল তরু, তার গা যেন শাওন মাসে বৃষ্টি হলে গাছপালায় ধুলাবালিতে যখন ভরে থাকে, শ্রাবণ মাসে যখন, শাওন মানে শ্রাবণ মাসে যখন বৃষ্টি হয়, তখন গাছপালা যেরকম একেবারে ধুয়ে পরিষ্কার করে স্বচ্ছ চকচকা হয়ে যায়, ঠিক তার গাটাও যেন বাদল ধোয়া মেঘে কইগো মাখিয়ে দিচ্ছে তেল। সে ঠিক বাদল, সরি এখানে তমাল তরু মানে এখানে একটা গাছের কথা বলা হয়েছে, সেই কালো রঙের একটা গাছ তমাল তরু। বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দিচ্ছে তেল, তার মনে হয় যেন বাদলা দিনে বর্ষাকালে ধুয়ে পরিষ্কার করে যেন মাখিয়ে, তেল মাখিয়ে দিলে যেরকম চকচক করে, ঠিক তার গাটা যেন সেই রকম। গাখানি তার শাওন মাসে যেমন তমাল তরু। তমাল হলো গাব জাতীয় এক প্রকার কালো রঙের গাছ, সেই গাছের সাথে তার গাটা যেন পরিষ্কার করা, মনে হয়েছে যেন বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দেশে, দেশে মানে দিয়েছে তেল, অর্থাৎ গোসলের পরে বাদলের শ্রাবণ মাসের বৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গায়ের মধ্যে তেল মাখলে যেরকম চকচক করে, তার গাটা যেন সেই রকম। বিজলি মেঘ পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল, সেই রূপাইয়ের শরীরটা বৃষ্টিতে ধুয়ে যাওয়া মেঘে মেখে দেয়া তেলের মতো কালো রঙে চকচক করছে। আর এই চকচকে রং দেখে বিদ্যুৎ যেন কিছু ঘটছে মানে বিদ্যুৎ যেন ছড়ে যাচ্ছে, অর্থাৎ তার শরীরের রূপটাকে লেখক এইভাবে, কবি এইভাবে তুলে ধরেছেন যেন সেই বিদ্যুৎও তার শরীরের রূপ দেখে, চকচকা শরীরটা দেখে ঘটে যায়, পিছনে চলে যায়। কচি দানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি। সেই কচি দানের চারা তুলতে গেলে কৃষকের মনে যে আনন্দ হয়, মুখে তার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি, মনে হয় যেন তার সেই আনন্দ, সেই হাসি মাখা মুখটা যেন দেখা যায়। কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লেখি, কেতাব কোরআন লেখি। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়, এই কালো কালি দিয়েই
পৃথিবীর সমস্ত কেতাব গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ এই কালো কালি, তোমরা শব্দার্থে দেখেছ কালি এবং দোয়াত, সেটা দিয়ে যে কিতাব, কোরআন, বিভিন্ন গ্রন্থ পৃথিবীতে যা আছে সব এই কালো কলম দিয়ে লেখা হয়। অর্থাৎ কৃষকের শ্রমে সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়েছে। তারা এই কালো ছেলের, এই কৃষকের দ্বারাই আমরা যে সুখ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছি, কৃষকরাই আমাদেরকে সেগুলো যোগান দিচ্ছে এবং সে সভ্যতার ইতিহাসে কৃষকের অবদান স্মরণীয়, অবিস্মরণীয়। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের এই কালো ছেলে সব করেছে জয়। অর্থাৎ জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের এই কালো ছেলে সব করেছে জয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু কৃষকের কালো। অর্থাৎ এখানে বলা হয়েছে জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। অর্থাৎ সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষকের সবকিছুই কালো, আর এই কালো কৃষকে পৃথিবীর সবকিছু জয় করে নিয়েছে। কারণ এই কৃষকের যে কালো ছেলে, কবি এখানে যেভাবে উপস্থাপন করেছেন, কালো হলে সে ভুবনময় জয় করেছে। সোনায় যেজন সোনা বানায়, সোনায় যেজন সোনা বানায়, কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। যারা সোনা রূপা বানায়, অলংকার বানায়, সোনা দিয়ে রূপা দিয়ে, তারা সোনা রূপা দিয়ে অলংকার বানায়। তারা তো নিজস্ব কিছু তৈরি করে না। অর্থাৎ তারা তৈরি করে সোনা দিয়ে, যে সোনার গয়না বানায় তার গৌরবের কিছু থাকে না, সোনা দিয়ে কারুকার্য করে বানায়, কিন্তু তার চেয়েও বেশি গৌরবের, এতে নতুন কিছু সৃষ্টি হচ্ছে না। সামান্য রং দিয়ে রামধনুকের হার গড়তে পারলে গৌরব হয়েছে। সেই রামধনুকের হার যদি তৈরি করা যায়, এইটাই হলো গৌরব, কারণ এতে নতুন কিছু সৃষ্টি হচ্ছে। রামধনুক অর্থাৎ বিভিন্ন রঙের দিয়ে যদি হার তৈরি করা যায়, এটা হলো কাল্পনিক একটা কথা। সেই রামধনুকের হার, সেই রামধনুকের অর্থাৎ রংধনুর যে 7টি রং মেশানো যে হার তৈরি করবে, কবি যে কাল্পনিক ভাবে কল্পনা করেছেন, মনে হয় যেন এই কল্পনা সোনারূপার গহনা যারা বানায় তাদেরকেও হার মানিয়েছে। এখানে সেই রংধনুকের হার। সোনা নহে পিতল নহে, কালোয় যেজন বানায় আলো বানায়, ভুলায় সবার মন, তারি পথ ব্রজের লাগি লুটায় বৃন্দাবন। অর্থাৎ এখানে কালো যেজন আলো বানায়, ভুলায় সবার মন, তারি পথ ব্রজের লাগি লুটায় বৃন্দাবন। পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে কৃষকের মাধ্যমে, এবং সেই যারা যে কৃষককে যেন কৃষকের পায়ের ধুলি নেওয়ার জন্য তারা বৃন্দাবনও যেন লুটিয়ে পড়ে। তোমরা জানো, শব্দার্থে পড়েছ, বৃন্দাবন হলো হিন্দুদের একটা তীর্থস্থান। রাধা কৃষ্ণের প্রেমলীলার কাহিনী ঘটনা ওই বৃন্দাবনের সাথে জড়িয়ে আছে। আর বৃন্দাবন, সেই বৃন্দাবনও যেন সেই কৃষকের পায়ে লুটিয়ে পড়বে, তার ধুলো নিবে। কারণ এই কৃষকের শ্রমের বদৌলতে আজ আমরা এইভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। বিভিন্ন খাবার দাবার, শাক সবজি তারা উৎপাদন করে দিচ্ছে। অর্থাৎ আমাদের জীবন ধারণের জন্য কৃষকের অবদান অবিস্মরণীয়, সেটা বলার নয়। সেখানে বলা হয়েছে সোনা নহে পিতল নহে, নহে সোনার মুখ। সেই সোনা রূপা পিতল যাই বলো না কেন, সেই কৃষকের মুখটাই যেন কার মতো, সেই সোনা রূপা পিতলকেও যেন হার মানিয়েছে। কালো বরণ চাষির ছেলে জোড়ায় যেন বুক। সোনা নহে পিতল নহে, নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে জোড়ায় যেন বুক। সেই সোনা রূপা পিতল এইগুলো যেন আসলে উল্লেখযোগ্য না, তার কাছে সেই কালো বরণ চাষির ছেলে জোড়ায় যেন মুখ। এই কালো বরণ চাষির ছেলে মুখ দেখলে যেন আমাদের মনটা জুড়িয়ে যায়। যে কালো তার মাঠেরই দান, যে কালো তার গাঁও, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাঁও। সে যে কালো তার মাঠেরই ধান, যে কালো তার গাঁও, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাঁও। অর্থাৎ সেই মাঠ ঘাট কালো হলেও যে সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাঁও, সেই কালোতে স্নান করেও মনে হয় যেন কালো হলেও সেটা তার চেয়েও আরো বেশি উজ্জ্বল তার গাঁও, মানে তার গ্রাম। সেই সুন্দর করে যে সাজিয়েছে কৃষকের যে অবদান, সেই অবদানের কথা এখানে বলা হয়েছে। আসলে তোমরা শিখন ফলে পড়েছো শিক্ষার্থীবৃন্দ। পাঠের উদ্দেশ্য, এই কবিতাটি পাঠ করার উদ্দেশ্যটা কি? এই কবিতা পাঠ করে তোমরা
প্রকৃতিকে ভালোবাসতে পারবে, গ্রামীণ সৌন্দর্য সম্পর্কে অবহিত করতে পারবে, গ্রামীণ কৃষকের যে বিভিন্ন রূপ আচরণ শৈল্পিক রূপ অনুধাবন করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো পাঠ পরিচিতি দেখে নিই, তাহলে কবিতাটা তোমাদের আরও বেশি সুস্পষ্ট হবে। কবি জসীমউদ্দিন রচিত নকশিকাঁথার মাঠ নামক কাহিনী কাব্যের এই অংশটুকু রূপাই কবিতা শিরোনামে সংকলিত হয়েছে। আর নকশিকাঁথার মাঠ থেকে তার এই রূপাই কবিতাটা নেওয়া হয়েছে, কথাটার এইটা এরকম অর্থ। এই কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচিমুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু দুখানি লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। এই কালো কালি দিয়ে পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে কৃষকের শ্রমেই সভ্যতার সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই কৃষকের কালো। এ কালো কৃষকে পৃথিবীর সব কিছু জয় করেছে। কালো কৃষকটি আখড়াতে বা জারির গানে যেমন দক্ষ, তেমনি সকল কাজে পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এ কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে। তাহলে আমরা কবিতাটা আশা করছি ভালো করে বুঝতে পেরেছো তোমরা। এবার তোমাদের শব্দার্থগুলো আবার একটু যাব দেখতে, তাহলে তোমাদের শব্দার্থগুলো ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে আমি আশা করব। আবার একটু নজর দিই শব্দার্থের মধ্যে। কবি জসীমউদ্দিন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। তিনি 1931 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে MA পাশ করেন। কর্মজীবনের শুরুতে তিনি 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপনা করেন। কর্মজীবনের শুরুতে তিনি কোথায় অধ্যাপনা করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। পরে তিনি সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। তিনি ছাত্রজীবনে কবিতা লিখতে শুরু করেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার লেখা কবর কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়। আর তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখনই তার কবর কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়েছিল এবং খুব আলোড়ন সৃষ্টি করেছিল তখনকার সময়ে। তার কবিতায় আমরা বিভিন্ন পল্লীর মানুষ ও প্রকৃতির জীবনধারা সুন্দরভাবে দেখতে পাই তার কবিতা বিভিন্ন লেখনীতে। এই ছিল মোটামুটি তার পরিচয়। তোমরা বইটা খুব ভালো করে পড়বে, শব্দার্থগুলি সুন্দর করে পড়বে, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং শব্দার্থগুলি সুন্দর করে পড়বে, তাহলে আরও ভালোভাবে তোমাদের আশা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা রূপাই কবিতা কবি জসীমউদ্দিন সম্পর্কে আশা করব ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছো। এবার ক্লাসের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। খাতা কলম নিশ্চয়ই তোমাদের কাছে আসে। বাড়ির কাজের জন্য খাতা কলম হাতে নাও। বাড়ির কাজ, একটা সৃজনশীল প্রশ্ন উদ্দীপক দিব, প্রশ্নগুলো লিখে নিবে। লেখো। উদ্দীপকটা বলছি আমি আগে। পদ্মাবতী রূপ কি কহিম মহারাজ, তুলনা দিবারে নাহি ত্রিজগৎ মাঝ, আপাত লম্বিত কেশ কিস্তরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পড়া ভব। উদ্দীপকটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, কারণ কবি আলাউলের নাম তোমরা তার থেকে নেওয়া হয়েছে পদ্মাবতী কাব্য। কবিতাটা নাম কবিতা পদ্মাবতী। কবি পদ্মাবতী রূপ বর্ণনা করতে যে এখানে পদ্মাবতীর অসাধারণ রূপের কথা এই 4 লাইনের মাধ্যমে বলা হয়েছে। পদ্মাবতী রূপ কি কহিম মহারাজ, মহারাজ পদ্মাবতীর রূপ কি বলবো, অনেক রূপবতী এই পদ্মাবতী নারী, অনেক রূপবতী। তুলনা দিবারে নাহি ত্রিজগৎ মাঝ, অর্থাৎ তার কোনো তুলনায় ত্রিজগতে 3 জগতে তার তুলনা কারোর সাথে হয় না। আপাত লম্বিত কেশ কিস্তরী সৌরভ, অর্থাৎ কস্তুরী সৌরভের মতো তার চুলের গন্ধ। সেই পদ্মাবতীর যে রূপ, সেই রূপ অতুলনীয় রূপের কথা বলা হয়েছে। তাহলে কবি জসীমউদ্দিন তার রূপাই কবিতার মাধ্যমে যে রূপাইয়ের যে রূপ, কালো রূপাই, তার যে সৌন্দর্য, তার যে রূপ মাধুর্য, তার যে হাত, তার যে চুল, চোখ, মুখ ইত্যাদি, তার চকচকা শরীর, মনে হয় যে শ্রাবণ মাসে ধোয়া তেল মাখিয়ে রাখলে যেরকম চকচক করে, ঠিক সেরকম এক রূপের অসাধারণ তুলনা দিয়েছে। আর এখানে উদ্দীপক এবং 4-এর যে ঘরের যে প্রশ্ন, দুইটার সংমিশ্রণে কবিতা এবং উদ্দীপকের সংমিশ্রণে লিখবে। তাহলে বাড়ির কাজের জন্য উচ্চতর দক্ষতার পদ্মাবতী রূপ আর তোমার রূপাইয়ের রূপ বর্ণনার
আর রূপায়ের রূপ বর্ণনায় কবি মনের কল্পনা মাত্র, অর্থাৎ দুইটাই কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন। উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো। এই ঘয়ের প্রশ্নটা বাড়ির কাজ হিসাবে। বন্ধুরা, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা এই করোনা পরিস্থিতির বৈশ্বিক মহামারীতে খুব সচেতন থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। গত কালকের খবরে পর্যন্ত ৩,৮০৯ জন সংক্রমিত হয়েছে। দিন দিন সংক্রমণের হার বাড়ছে। তোমরা খুব সাবধানতার সাথে, সতর্কতার সাথে থাকবে আর বাসায় ভালো করে পড়াশোনা করবে। এ পর্যন্ত আমার সাথে তোমরা থেকেছো, অনেক ধন্যবাদ। সামনের ক্লাসে আবার তোমাদের সঙ্গে সংযুক্ত হব আশা করছি ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।